বাইরের প্রচণ্ড শোরগোল শোনা গেলেও ইয়াসির সেদিকে ভ্রুক্ষেপ না করে পেছনে ঘুরে ঈশাকে দেখে, যে আরামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। না ফ্রেশ হয়েছে, না জুয়েলারিগুলো খুলেছে। আকারসির ঈশার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ফেয়ারি বাট নট মাই টাইপ। বলে ঈশার পাশ থেকে একটা বালিশ নিয়ে পাশের সোফায় ঘুমানোর চেষ্টা চালায়। এত বড় হাইটের মানুষ সোফায় হচ্ছেও না, তবুও কোনোমতে হেঁটে সেটে ইয়াসির ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাহিরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে ইয়াসিরের ঘুম ভাঙলেও ঈশা নির্বিকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ইয়াসির দরজা খোলা মাত্রই সামনে নিজের বাবা, চাচা আয়ান আর ইয়ানকে দেখে বিস্ফোরিত অনে তাকায়। আয়ান ইয়াসিরের কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। ইয়াসির অনেকটা পিছিয়ে নাকে আসা রক্ত হাত দিয়ে চেপে ধরে কিছু বলার আগে আয়ান বলে, তুই না ঈশার আরেক ভাই, তাহলে বিয়ে বাড়িতে এমন নোংরামি করলি কেন? ইয়াসির যা বুঝার বুঝে গেছে, তার এই বানানো নাটক কেউ পাবলিক করে দিয়েছে। ইয়াসির কিছু বলার মতো ভাষাও পায় না। সে তো মজার ছলে বন্ধুদের সাথে ট্রুথ ডেয়ারের হেরে কাজটি করেছিল, আজকে তার জন্য সেটা কাল হয়ে দাঁড়িয়েছে। চৌধুরী বিলায় একপাশে ইয়াসির, আরেক পাশে ঈশা যে হিচকি তুলে কান্না করছে। ইয়াসির পায়ের উপর পা তুলে শান্তস্বরে বলে, কি করব এখন, সামান্য একটা মজার ব্যাপার নিয়ে তোমরা যা শুরু করেছ। আয়ান রেগে চেঁচিয়ে বলে উঠে, আসলেও সামান্য? একটা মেয়েকে নিজের বউ বানানোর সামান্য, তাও আবার নিজের চাচাতো বোন। তারপর পুরো সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে যাতায়াত রোল। ইয়াসির এক পলক ঈশার দিকে তাকায়, যে বান্দা কান্না ছাড়া কিছুই রে না। মনে হচ্ছে সব ইয়াসিরই করেছে, তার কোনো হাত নেই, সে বাচ্চা খুকি। ইয়াসির বিরক্ত হয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে। ইলহাম চৌধুরী তখন গর্জে বলে উঠেন, ঠিক বলেছ, যা হওয়ার হয়ে গেছে। যা মান সম্মান যাওয়ার চলে গেছে। তোমার এই তামসায় বাড়ির মেয়ের ভবিষ্যৎ তো আর নষ্ট করতে পারি না, আর না তোমার ভবিষ্যৎ। তবে বাড়ির মানসম্মান ফিরিয়ে আনার জন্য আমি কঠিন থেকে কঠিনতম হতে পারি। এই বলে ইলহাম চৌধুরী নিজের রুমের দিকে চলে যান। বাড়ির সবাই অবাক থেকে অবাকতর হচ্ছে, যেন আকাশকুসুম কিছু চিন্তা ভাবনা। সবার ভাবনার জল্পনার কল্পনা শেষ করে ইলহাম চৌধুরী হাতে একটা পেপার আর একটা গ্লাসে কিছু নিয়ে আসেন। তারপর ইয়াসির আর ঈশার সামনে রেখে বলেন, ইয়াসির, তোমাকে আজকের রাজনীতি ছেড়ে ঈশাকে বিয়ে করতে হবে, আর যদি তা না হয় ঈশা, তুমি পাশ থেকে বিষ খেয়ে নিবে। কারণ একরুমে থাকার পর মেয়ে হিসেবে তোমার মূল্য কতটা নিচে নেমে গিয়েছে আমি আর ব্যাখ্যা করতে চাইছি না। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে কেমন শর্ত, কেউ কিছু বলার সাহস পায় না। তবে ইয়াসির দাঁড়িয়ে গিয়ে বলে, এটা কি বলছেন বাবা? আপনি ঠিক আছেন? ইলহাম চৌধুরী সামনের দিকে ঘুরে বলেন, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ইয়াসির বলে, তাহলে আমারও শেষ কথা, আমি রাজনীতি ছাড়ছি না। ইলহাম চৌধুরী বলেন, বেশ ঈশা, তোমাকে আমার দ্বিতীয়বার বলতে হবে না আশা করি। ঈশা এসবের কিছুই বুঝতে পারছে না, তাকে কেন মারতে চাইছে এসবে। ঈশা অসহায় দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে বলে, বাবা। তখন ঈশান চৌধুরী বলে উঠে, আমাকে বাবা বলবি না তুই? ব্যাস, নিজের সবচেয়ে ভালোবাসার বাবার মুখে এই কথা শোনার উপর ঈশার আর বেঁচে থাকারও ইচ্ছা জাগে না। ঈশা কাঁপকাঁপা হাতে গ্লাসটি তুলে নেয়। ইয়াসির মাথা নিচু করে বসে। বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখে যেন আজ তারা কেউ একটা কথা বলছে না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। খানিক বাদে ঈশার নিজের মুখের সামনে গ্লাস এনে সবার দিকে এক পলক তাকায়, তারপর বিড়বিড় করে বলে, আমার কি দোষ ইয়াসির ভাইয়া? ঈশার বলা কথাটা ইয়াসিরের বুকে বিঁধে, তবে বোকা ঈশা মনে করেছিল তার মনের কথা এটা বাইরের কেউ শুনেনি। এরপর ঈশা ঠোঁট ছুঁয়ে খাওয়ার আগে ইয়াসির এক টান একার গ্লাস ছুঁড়ে নিচে ফেলে দেয়, তারপর কষিয়ে ঈশাকে এক চড় মেরে বলে, মরার এত তারা কেন তোর? তবে সারাদিন না খাওয়া বেচারি এক থাপ্পড়ে সোফায় জ্ঞান হারিয়ে দলে পড়ে। আর তখন ইয়াসির সামনে থাকা ফাইলে সিগনেচার করে বলে, আমি আমার রাজনীতি ছাড়লাম, আর ঈশাকে বিয়ে করতে আমি রাজি। খানিক বাদে ঈশার জ্ঞান ফিরতেই পাশে ইয়াসির আর সামনে কাজীসহ নিজের বাবা জেঠুকে দেখে চোখ কচলাতে শুরু করে। ঈশা বোঝার চেষ্টা করছে কি হচ্ছে নিজের আকার্থায় লাল দোপাট্টা পেঁচানো পাশে ইয়াসিরের গম্ভীর মুখখানা আর নিজের ভাইদের থমথমে দাঁড়িয়ে থাকা সব গোলমাল পাকাচ্ছে তার ছোট্ট মাথায়। একটু পর ইলহাম চৌধুরী আদেশের স্বরে বলে উঠেন, বিয়ে পড়ান কাজী সাহেব। এবার ঈশার মাথার জট এক এক করে খুলে আশেপাশে নিজের মা জেঠিমাকে না দেখে আরো ভরকে উঠে বেচারি। কবুল বলার সময় এলে ঈশা একবার নিজের ভাইয়ের দিকে তাকায়। আয়ান আর দাঁড়িয়ে থাকতে পারে না, নিজের বোনের কাছে এসে মাথায় হাত এক আরকি ইশারায় বলতে বলে। ঈশা রয় কবুল বলার পর ইয়াসিরও ধীর গতিতে কবুল বলে ফেলে। থমথমে পরিবেশে আলহামদুলিল্লাহ বলে ইলহাম আর ঈশান চৌধুরী একবার কোলাকুলি করেন। ঈশা মেঘনা চাইতে বৃষ্টি পেয়েও চুপচাপ কান্না করছো একার। ইয়াসির এক পলক নিজের পাশে নিজের বউয়ের মুখখানা দেখার প্রয়াস চালায়, তবে লাভ হয় না।
ঈশা মাথা এমন নিচু করেছে ইয়াসির শুধু একপাশ দেখছে, তাও ছোট ছোট চুলগুলোর জন্য গালটাও দেখা যাচ্ছে না। ইয়াসির ফের বিরক্তিতে ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই ঈশার পাশে ওর মা আর জেঠিমা বসে বলতে থাকে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন কান্না থামা। ঈশাকে হালকা গোলাপি রাঙা একটা শাড়ি পরিয়ে ইয়াসিরে মা আর ঈশার মা নিয়ে যায় ইয়াসিরের রুমে। এদিকে ঈশার হৃৎপিণ্ডের হাল একদম নাজেহাল। মনে মনে দোয়া দরদ পরেও শান্ত করতে পারছে না। কি হচ্ছে এসব? ঠিক আছে, সে চাই ইয়াসির ভাইকে, এটাও ঠিক তাই বলে। বেদার সাথে প্রেম না করেই জোর করে বিয়ে। এই বিয়েতে কি রোমাঞ্চ হবে? জীবনেও না হবে, শুধু স্বপ্নিউলের যুদ্ধ হবে, আর দর্শক হিসেবে পুরো পরিবার তো আছেই। ঈশার এসব অকল্পিত ভাবনার মাঝেই ঈশাকে ইয়াসিরের রুমে বসিয়ে চলে যায়। ঈশার এতক্ষণ শান্ত থাকলেও আর পারছে না। চারি তো রোবটের ন্যায় অভিনয় করলো, এখন তো ঝগড়া না করলে মরে যাবে। বেলকনি থেকে ইয়াসির রুমে আসে পরনে তার শর্ট প্যান্ট আর টি শার্ট। ইয়াসির এসে একটা ধমক দিয়ে বলে, তুই? ঈশা এতক্ষণ নিজের শাড়ির আঁচল মরাচ্ছিল ইয়াসিরের আওয়াজ পাওয়া মাত্রই চোখ তুলে তাকায়। ঈশাকে শাড়িতে দেখে ইয়াসির বেচারা একটু হলেও ছোটখাটো ক্রাশ খেয়ে একটু তাকায়, তবে সে তাকানো বেশিক্ষণ আর স্থায়ী হয় না। ঈশা তেরে এসে মাথা উঁচু করে ইয়াসিরের দিকে তাকিয়ে বলে, এই তোমার জন্য আজকে আমার এই হাল? কি করলে পারলে বুড়ো হয়ে একটা কচি মেয়েকে বিয়ে করতে? আর আমি থাকবো না তো কে থাকবে? বিয়ে কি আরো করেছো নাকি? ইয়াসির চোখ বড় বড় হয়ে যায়, তাকে বুড়ো বলছে। ইয়াসির ঠাস করে ঈশার কান ধরে বলে, আমি বুড়ো, তুই কুচি তাই না? কুচি হয়ে বুড়োকে বিয়ে করলি কেন? পালাতে পারলি না? ঈশা এক চুটকায় ইয়াসিরের হাত ছাড়িয়ে বলে, নিজেই তো দেই দেই করে বিয়ে করতে রাজি হয়েছ। আমি কি বলেছি ভাই আমাকে বিয়ে করো? ইয়াসির বলে, তোকে না বিষটা খাওয়ানোই উচিত ছিল, দোষটা আমার ছিল, তাই তোর মতো পেতনিকে বাঁচিয়ে নিলাম। এদিকে বাড়ির সবাই পার্টি করছে। সবাই হাসতে হাসতে বলে, যাই হোক, বিয়েটা ছোটবেলায় ঠিক থাকলেও ইয়াসিরকে মানানো যাচ্ছিল না। সুযোগ বুঝে কাজটা হয়ে গেল। ঈশান চৌধুরী নিজের ভাই দিকে তাকিয়ে বলে, ভাই বিষের বদলে কি এনেছিলে? ইলহাম চৌধুরী খেতে খেতে জবাব দেন, এইটা পানি ছিল, আর কি আনবো? আয়ান বলে, জেঠু তো প্রশ্ন উকারমি পারো বটে, আমি ভাবিনি আমার এই আইডিয়াটা সবাই এত ভালো করে ফলাবে। তখন ইলহাম চৌধুরী বলে, তোমরা ভুল ধারণায় আছো। আর আয়ান, তোর প্ল্যান তোর ভাই সবই জেনে গিয়েছে। বিয়ের আগ মুহূর্তে ইয়াসির সব আমাকে বলেছে, আর এটাও বলেছে এসবের সত্যি মানসম্মান যাবে, এর জন্যই সে বিয়েটা করছে। আয়ান কেসে উঠে বলে, রাজনীতি ছাড়ানো তোমার কথা ছিল জেঠু। ইলহাম চৌধুরী হাসতে হাসতে বলেন, সবটাই পরিপূর্ণ, এবার ওদের মিল হলেই হলো, নয়তো স্বপ্নেও লের যুদ্ধ বাকিটা জনম দেখতে দেখতে পার করতে হবে। সবাই আরেক দফা হেসে খেতে শুরু করে। এদিকে ঝগড়া শেষে ঈশা ঘুরে বিছানার দিকে যেতে যেতে বলে, এখন তো তোমার বউ হয়ে গিয়েছি, যাই হোক তুই তুকারি বাদ দিয়ে পাটক। রস্যই কার্পে দাও তো জামাই, আর মাথাটাও ভীষণ ধরেছে। এদিকে আসো জামাই, বউয়ের সেবা করো, আসো আসো। ইয়াসির যেন আকাশ থেকে পড়লো, বলে কি এই মেয়ে? ইয়াসিরের মেজাজ যায় বিগড়ে। ইয়াসির ধেয়ে এসে ঈশাকে বলে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবই টিপে দিচ্ছি। বাসর রাতে বাসর কমপ্লিট করে নিয়ে আগে। ঈশা তো এতক্ষণ আরামে বিছানায় শুয়েছিল, ইয়াসিরের কথা শুনে এক লাফে বসে বলে, কি সব বলছো? লজ্জা শরম নেই নাকি আমি তোমার? ইয়াসির ঈশার মুখের কাছে চলে এসে বলে, বউ বউ আমার, এখন বলেন বউকে কি করতে হবে? ঈশার একটা টোক দিলে বলে, দূরে যাও দূরে যাও। ঈশার হাফুভাব দেখে ইয়াসির মজা নিতে ঈশার আরেকটু কাছে যেতেই ঈশা ইয়াসিরকে এক ধাক্কা মেরে সোজা ফ্লোরে ফেলে দেয়। আর ইয়াসির নিচে পড়ে মাগো বলে চিৎকার করে ওঠে। ঈশা উকি মেরে ইয়াসিরকে দেখতে গিয়ে দেখে ইয়াসির তার দিকে রেগে তাকিয়ে ঈশার এক লাফে বিছানা থেকে নেমে বলে, ম ম ম ভা ই সব রি। ইয়াসির দাঁড়াতে দাঁড়াতে বলে, তবে রে তোর সরি নিকুচি মারি পেতনির বাচ্চা, আজকে তোকে কে বাঁচাবে? এই বলে ইয়াসির ঈশাকে ধরতে ছুট লাগায়। ঈশা বিছানার এপাশে তো ইয়াসির আরেক পাশে। ঈশা বারবার বলছে, ভাইয়া বুঝি নাই, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে মারি নাই জামাই, সরি জামাই। ইয়াসিরও বলছে, তোর সরি তোর কাছ রাখো, আজকে তরে শ্মশানে না পাঠালে আমিও ইয়াসির চৌধুরী ওরফে ঈশার জামাই না। ঈশা বলে, মুখ ভেঙে বলে, আমার বউ হবে। ইয়াসির বলে, তারা জামাই না, ইয়াসিরের পানে তাকায়। ইয়াসির আরো পেছনে থেকে ঈশার শাড়ি দিয়ে বচল ধরে টানতেই ঈশা চিৎকার করতে একটু পিছিয়ে বলে, সবাই ঘুমিয়ে খেয়ে দরজা ধাক্কাতে থাকে, যে কোনো কাজে ইয়াসির ঈশাকে ছেড়ে দিলে 6,000 কম হয়ে যায়। দূরের দরজা খুলে ইয়াসির সামনে দেখে বলে, হাত রেখে আমাকে বাঁচাও।
ঈশা সবাই আজকে ইয়াসিরের বিস্ময়ের দিকে দিকে তাকিয়ে অবলোকন করে। বেচারা কি করবে কতই সে না দৌড়ে মাত্র আয়ানকে তার ধরে ইয়াসির বলে, ভাইয়ের হাসি, ভাই আমাকে এক বাঁচা, আমি এই এরকম পৃথিবীর সাথে হাসির থাকবো জন্য না। সে বারংবার আমাকে হাসির ছল এক সাতকায় ধাক্কায় বিছানা থেকে ইয়াসির নিচে ফেলে তখন দিয়েছে। নিজেকে থামিয়ে ঈশা ধাতস্থ চোখ মুখ করে মুছে বলে, বলে, কেন শোন এখানে ফেলেছি সবাই ভাইয়ের জীবন জিজ্ঞেস করো। নিজেকে সিঙ্গেল আয়ান দাবি করতে প্রশ্নবোধক অনেক কষ্ট দৃষ্টিতে লাগতেছে, ইয়াসিরের তাই দিকে তো তাকাতেই তাকাতেই অফারটা ইয়াসির দিলাম। দমে যায়। কি বাইরের বলবে কাউকে এখন? বললে এই ফ্রিতে মেয়ের রাজি লজ্জা হয়ে না যেত, আর থাকলেও তুই তার তো আছে। উদ্ধৃতি চিহ্ন। সে তো বড়। ঈশা মুখ ঈশা ফিরিয়ে বলে, তখন আরো মূর্তি সোজা মানুষ বলে, 5 লাখ বলো বলবে বলো তা না কেন 5,000 ফেলেছি বলো। কেমনে বলো লজ্জা